লেখিকা দোলা ভট্টাচার্যের ব্রাত্য। মধ্যরাতের বুক চিরে দুরন্ত গতিতে ট্রেনটা ছুটে চলেছে কলকাতার দিকে। দীর্ঘদিন বাদে আজ আবার আমি নিজের জায়গায় ফিরে চলেছি। জীবনের প্রতি যে আস্থা আমার হারিয়ে গিয়েছিল তাকে আবার ফিরে পেয়েছি আমি। তাই আস্থা আজ আমাকে ছুটি দিয়েছে। আস্থা এটা একটা মানসিক হাসপাতাল। যেসব মানুষগুলো জীবনের নানা জটিল সমস্যা দ্বারা জর্জরিত হয়ে দিকভ্রষ্ট হয়ে পড়ে, তাদের আবার নতুন করে জীবনের প্রতি আস্থা ফিরিয়ে এনে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াটাই এখানকার কাজ। জায়গাটা পশ্চিম বাংলার বাইরে, বন পাহাড় ঘেরা সুন্দর একটা জায়গায় গড়ে উঠেছে এই হাসপাতালটি। ভারী মনোরম এখানকার পরিবেশ। এই হাসপাতালেরই ছোট্ট একটা কেবিন আমার বিগত 5 বছরের ঠিকানা। আমি গান্ধর্বী চ্যাটার্জি। সমস্যা সংকুল জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নানা আঘাতে আঘাতে জর্জরিত আমি আহত পশুর মতোই যন্ত্রণায় ছটফট করছিলাম। সেই সময়ে আমার এখানে আসা। প্রথম দিকে আমার আচরণ এতই অশান্ত ছিল যে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে হতো আমাকে। একটা বিশেষ দিনের কথা মনে পড়ছে এই মুহূর্তে। যে নার্স আমাকে খাওয়াতে আসতো তাকে আমি ভয় পেতাম খুব। মোটা সোটা কালো বিশ্রী চেহারা নিয়ে থপথপ করে হাঁটতো আর ভয় দেখাতে খুব ভালোবাসতো। গায়ে হাত তোলাতেও ছিল সিদ্ধহস্ত। একদিন মরিয়া হয়ে ডালের বাটি ছুঁড়ে দিলাম মেরে। সঙ্গে সঙ্গে হই হই কাণ্ড। সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল ওরা। বুঝতেই পারছিলাম ইলেকট্রিক শক দিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। দারুণ ভয়ে সেন্সলেস হয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখলাম নিজের ছোট্ট ঘরটাতে শুয়ে আছি। আবছা অন্ধকার ঘনিয়ে এসেছে ঘরের মধ্যে। এক অপূর্ব মৃদু সৌরভ মথিত করে তুলেছে ঘরের বাতাস। সেই সুগন্ধ আমার অবসন্ন স্নায়ুগুলোকে সতেজ করে তুলে আস্তে আস্তে চেতনার জগতে ফিরিয়ে আনছে আমায়। কেউ কি আছে ঘরের মধ্যে? কে? সে মোটা কালো নার্স? কেউ যেন জ্বালিয়ে দিল ঘরের আলোটা। ভয়ে চোখ বন্ধ করলাম। মিস চ্যাটার্জি। কে? কে অমন করে ডাকলো আমায়? ও কি তবে ফিরে এলো? না না, কল্যাণের গলা এমন ভরাট সুন্দর নয়। তবে কি বাবা? তাই বা কি করে হবে? চোখ মেলে তাকালাম। মানুষটি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মুখটা ঠিক চিনতে পারছি না। আসলে মুখের আদলটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে এটা বাবার মুখ, পরক্ষণে বদলে গিয়ে কল্যাণের মুখ হয়ে যাচ্ছে। তারপরই কল্যাণকে সরিয়ে দিয়ে মুখটার দখল নিচ্ছে রাতুল। আমি কনফিউজড। আমার ভেতরের অস্থিরতা অনুভব করতে পেরে আবার কথা বলে উঠলেন সামনের মানুষটি। কি হয়েছে মিস চ্যাটার্জি? ভয়ে ভয়ে প্রশ্ন করলাম। আপনি কে? কল্যাণ না রাতুল, নাকি আমার বাবা? আমি ডাক্তার অনিরুদ্ধ সেন, আপনার ডক্টর। ডক্টর? তার মানে তো ওষুধ, ইঞ্জেকশন, ইলেকট্রিক শক? কাঁদতে কাঁদতে বললাম, কেন আমাকে ইলেকট্রিক শক দিলেন ডক্টর? ওই ব্ল্যাকি সিস্টারকে মেরেছি বলে? আর ও যে আমাকে রোজ মারে। বিকুল মিস চ্যাটার্জি, আপনাকে শক দেওয়া হয়নি। আমি দিতে দিইনি, আর কেউ আপনাকে কোনো দিন শক দেবে না। ট্রাস্ট মি। আমার চোখে চোখ রেখে কথাগুলো বলছিলেন ডাক্তার সেন। পরম মমতা মাখা চোখ দুটিতে ছিল বন্ধুত্বের আশ্বাস। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সেদিকে। জীবনের ক্ষত মুখগুলোর ওপর কবে থেকে যেন সময়ের পলির আস্তরণ পড়তে শুরু করেছিল, টের পাইনি। আমার উগ্র স্বভাব আস্তে আস্তে মরে আসছিল। তবু হঠাৎ হঠাৎ কি যেন হয়ে যেত। হয়তো কোনো বসন্তের পাগল করা সন্ধ্যায়, অথবা কোনো হিম শীতল রাতে, যখন প্রিয়তমের নিবিড় আলিঙ্গনের মধ্যে উষ্ণ নিশি যাপনের কথা
সেই সময়গুলিতে বুকের ভেতরের ক্ষতগুলোর উৎস মুখ আবার নতুন করে খুলে যেত। তীব্র যন্ত্রণায় ছটফট করতাম আমি। একদিন ডাক্তার সেন আমার হাতে একটা ডায়েরি আর পেন তুলে দিলেন। আমি অবাক। কি করব এগুলো দিয়ে? লিখবেন আপনার না বলা কথা, যা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না। আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু এতে লিপিবদ্ধ করে রাখবেন। আপনার লেখা যদি ভালো হয় তাহলে কি? তাহলে আচ্ছা, পরে সে নিয়ে ভাবা যাবে, আগে তো লিখুন। শুরু হলো নতুন জীবন শুরু করার প্রচেষ্টা। যেদিন লেখা শেষ হলো সেদিনটা ছিল আমার জীবনের একটা বিশেষ দিন। রোজকার মতো সেদিনও ব্ল্যাকি সিস্টার আমার জন্য ব্রেকফাস্ট এনেছিল। তাকে দেখে হঠাৎ আমার কীরকম যেন মনে হলো। বলে উঠলাম, এসো ব্ল্যাকি ডার্লিং, আজ হঠাৎ কি হলো তোমার? ঘাবড়ে গিয়ে বলে উঠল সিস্টার। বললাম, আজ হঠাৎ আমার তোমাকে খুব ভালো লাগছে। মনে হচ্ছে তোমাকে যতটা খারাপ ভাবি তুমি আসলে তা নও, বরং বেশ ভালোই। আলো জ্বলে উঠল ব্ল্যাকির মুখে। কিছু পরে ডাক্তার সেন রাউন্ডে এলেন। ওর হাতে তুলে দিলাম আমার খাতাটা। বললাম, আমার কাজ শেষ। শেষ নয়, সবে তো শুরু হলো। আজ তো সবে ব্ল্যাকি সিস্টারকে সুন্দর দেখেছেন, এবার তো নিজের জীবনটাকেও সুন্দর করে সাজিয়ে নিতে হবে। বুঝতে পারলাম আমার কথাগুলো ডাক্তার সেনের কানে চলে গিয়েছে। চলে যেতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালেন ডাক্তার সেন। বাই দ্য ওয়ে, আপনাকে আজ কিন্তু ভারী মিষ্টি দেখাচ্ছে। চমকে উঠলাম আমি। আজ পর্যন্ত কেউ বলেনি আমি মিষ্টি দেখতে, এমনকি কল্যাণও না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। এখন আর ইনজেকশন দেওয়া হয় না আমাকে। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সেই আগেকার মতোই গলা ছেড়ে আবৃত্তি করে উঠতে পারি আমি। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার কঠিন পিতৃস্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে, করো মোরে সম্মানিত নববীর বেশে। দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায়, পড়াইয়া দাও অঙ্গে মোর ক্ষত চিহ্ন অলঙ্কার, ধন্য করো দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে। আজ আমার ছুটি পাওয়ার দিন। সকালে ব্ল্যাকি সিস্টার এসে বলে গিয়েছে আমার রিলিজ অর্ডার লিখে দিয়েছেন ডাক্তার সেন। কলকাতা থেকে লোক আসছে আমাকে নিতে। এখন শুধু অপেক্ষা। সামনে আমার অজানা ভবিষ্যৎ। আর ঘন্টা 4 মাত্র এখানে থাকতে পারবো। হাতে মাত্র এইটুকু সময়। এই সময়টুকুর মধ্যে অতীতের গান্ধর্বী চ্যাটার্জিকে একবার খুঁজে দেখতে বড় স্বাদ হচ্ছে। বাবা শ্রীকুমার চ্যাটার্জি, মা বনানী চ্যাটার্জির একমাত্র কন্যা আমি, গান্ধর্বী চ্যাটার্জি। আমার পরে আছে আরও 2টি ভাই, রাতুল আর কিন্নর। খুব শান্ত স্বভাবের মেয়ে আমি। আমার 2 ভাই কিন্তু আমার একেবারে বিপরীত। ভীষণ দুরন্ত ওরা। লেখাপড়াতেও খুব ভালো, একদম প্রথম সারির ছেলে। আর আমি রীতিমতো হার্ড ওয়ার্ক করে ক্লাসে আমার পজিশন থাকতো 8 থেকে 10 জনের মধ্যে। অসম্ভব উচ্চাকাঙ্ক্ষা ছিল আমার, কিন্তু যতটা সাধ্য ততটা ছিল না। এই সহজ সত্যটা আমার মন কিছুতেই মানতে পারত না। বাবা মা সব সময় ভাইদের সঙ্গে তুলনা করতেন আমার, তাতে আরও বেশি করে হীনমন্যতায় ভুগতাম। নির্দিষ্ট সময়ে ফিলোসফিতে অনার্স নিয়ে বিএ পাশ করলাম। ইচ্ছে এমএ পড়ব। রাতুল তখন বিএসসি ফার্স্ট ইয়ার আর কিন্নর 12-এর ছাত্র। সেদিনটা ছিল রবিবার। প্রতি রবিবার রাতে আমরা সবাই একসাথে রাতের খাওয়া সারতাম। সপ্তাহের অন্য দিনগুলোতে এই সুযোগ আমরা পেতাম না। সেদিন রাতে খাওয়ার টেবিলে বাবা হঠাৎ ঘোষণা করলেন আগামী মঙ্গলবার পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। শুনে ভীষণ বিরক্ত হলাম। বললাম, আমি তো বলেই দিয়েছি লেখাপড়া শেষ করে আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর অন্য কথা। বাবা বললেন, মারে আমার তো বয়স হচ্ছে,
কখন কি ঘটে তার ঠিক নেই, তাই চাইছিলাম তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারি। আর পাত্রপক্ষ যখন যেচেই এসেছে তখন একবার দেখতে ক্ষতি কি। আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটি খুব ভালো। ফোঁস করে উঠলাম আমি। যেচে এসেছে বলেই আমাকে বিয়ে করতে হবে? আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। বাবা শান্তভাবে বললেন, তোমার কি অন্য কোনো পছন্দ আছে? না বাবা, আমার অন্য কোনো পছন্দ নেই। আমাকে তোমরা পড়াটা শেষ করতে দাও। আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। প্লিজ, আমার স্বাবলম্বী হয়ে ওঠার পথে তোমরা আর প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। খাবার ফেলে টেবিল থেকে উঠে এলাম। আমার ওপর এক হাত নেবার জন্য মাও টেবিল ছেড়ে উঠে পড়লেন। কি আশ্চর্য, বিয়ের পর আর পড়া যায় না? ওরা তো বলেইছে মেয়ে যত দূর পড়তে চায় পড়তেই পারে। ওয়াশরুমের দিকে যেতে যেতে আমি বললাম, আমি পারবো না মা, সংসার আর পড়াশোনা একসাথে সামলানো আমার পক্ষে সম্ভব নয়। আর তোমরা তো জানোই আমি কতটা অকর্মণ্য। ছোট থেকেই তো তোমাদের কাছে শুনে আসছি আমি কিছুই পারি না। তাহলে আজ কি করে আশা করছো বিয়ের পর সংসার পড়াশোনা একসাথে দুটোই আমি বজায় রাখতে পারবো? মা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন, বাধা দিলেন বাবা। ওকে যেতে দাও, চোটপাট করে কোনো লাভ হবে না। বড় জেদি মেয়েটা আমার। ওয়াশরুম থেকে কথাগুলো শুনতে পাচ্ছিলাম আমি। রাতুল বলে উঠল, আর্টসের ছাত্রী, তার আবার পড়া। ওই তো কতগুলো অন্তঃসার শূন্য সাবজেক্ট, ওগুলো পড়ে ও কি কোনো বড় চাকরি পাবে? অতই সস্তা? আসলে জেদ ছাড়া কিছু নয়। তুমি দেখো বাবা, দিদির জন্য ভবিষ্যতে আমাদের হয়তো প্রবলেমে পড়তে হবে। রাতুল আমার ছোট ভাই, আমার জন্য তার এতখানি চিন্তা। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কঠোর স্বরে জবাব দিলেন বাবা, সে চিন্তা আমার। তোমাদের যাতে প্রবলেমে পড়তে না হয় সে ব্যবস্থা আমি করে দেব। এরপর কয়েকটা বছর বেশ ভালোই কাটল। MA BEd করে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি পেলাম আমি। এর মধ্যে কেউ আর আমার বিয়ের প্রসঙ্গ তোলেনি। রাতুল MSc পাশ করে বাবার বিজনেস দেখাশোনা করছে। আমার প্রতি ওর তীব্র অবজ্ঞা। অত বড় বিজনেসম্যানের বাড়িতে আমি সামান্য একটা স্কুলের টিচার। আমার সঙ্গে এক টেবিলে বসতেও লজ্জা করে ওর। কিন্নরকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য বিদেশে পাঠিয়েছেন বাবা। কোর্সটা শেষ হতে এখনও কিছুদিন বাকি। এই সময় একদিন হঠাৎ করে বাবা মারা গেলেন। শোকের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর দেখলাম সংসারে অনেক কিছু অদল বদল হয়ে গেছে। আমাদের বিজনেসের কর্ণধার এখন রাতুল। কিন্নর ফিরে এলে সেও এই বিজনেসে যোগ দেবে। মারা যাবার আগে বাবা উইল করে রেখেছিলেন, আমরা জানতাম না। এখন দেখা গেল আমাদের সমগ্র বিজনেসের মালিকানা দুই ভাইকে দিয়ে দিয়েছেন বাবা। আর আমাদের বাড়িটা লিখে দিয়েছেন মায়ের নামে। মায়ের অবর্তমানে ওই বাড়ির স্বত্ব দুই ভাই পাবে। আমার নামে বেশ কিছু টাকা রেখে দিয়েছেন ব্যাংকে। আর ওই বাড়ির দোতলার দুটি ঘর আমি ব্যবহার করতে পারবো যতদিন না আমার বিয়ে হয়। কিছুদিন হলো কিন্নর দেশে ফিরেছে। ও আসাতে রাতুলের বেশ সুবিধাই হয়েছে। আর আমার জগতে আমি তো একাই। স্কুল আর বাড়ি, এই তো আমার ধরা বাঁধা জীবন। বাড়িতে থাকলে মাই যা দু একটা কথা বলে। বিয়ে না করার জন্য মৃদু অনুযোগও করে মাঝে মধ্যে। কি অদ্ভুত, কোনোদিন বিয়ে করব না এমন কথা তো আমি কোনোদিন বলিনি। মায়েরা তো মেয়ের মনের কথা বুঝতে পারে, তবে আমার মা কেন পারছে না? আমিও তো আর 5টা মেয়ের মতোই বাঁচতে চাই। একটা সাজানো সংসারের স্বপ্ন আমিও তো দেখি। মাকে এ কথা আমি মুখ ফুটে কোনো দিন বলতে পারিনি। মা যদি একটিবার আমাকে জিজ্ঞেস করত তাহলে তো বলতে পারতাম। এই সময় আমার জীবনে এলো কল্যাণ, বাবার বন্ধুর ছেলে। এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিয়েছিল কল্যাণ। পাশ করার পর ভালো চাকরিও পেয়েছিল ওখানে, কিন্তু সাহেবদের গোলামি করতে মন চাইছিল না। তাই সমস্ত কিছু ছেড়ে নিজের দেশে ফিরে এসেছে। নিজের মাটির টান যে বড় টান। ওর ইচ্ছে এখানে নিজস্ব একটা ফার্ম খুলবে। প্রথম দর্শনেই কল্যাণকে আমার খুব ভালো লেগেছিল।
ওকে যে খুব সুন্দর দেখতে তা নয়, কিন্তু চেহারার মধ্যে এমন কিছু আছে যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। কিছুদিন বাদে বুঝলাম কল্যাণের মনেও রং লেগেছে। মামুলি আলাপ ঘনিষ্ঠতায় পৌঁছতে দেরি হলো না। 2 বছর মেলামেশার পর ঠিক করলাম আমরা বিয়ে করব। কল্যাণ তখনও বেকার। ওর 2 চোখে নিজস্ব ফার্ম গড়ে তোলার স্বপ্ন। কোনো চাকরি আরও করবে না। বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল আমাদের, কোনো আড়ম্বর ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। শুধু একটা সিঁদুর কৌটো কিনে নিয়ে আমরা দুজন এসেছিলাম শীতলাতলার মন্দিরে। বিগ্রহের সামনে আমার সিঁথিতে সিঁদুর ছুঁয়ে দিয়েছিল। বলেছিল এই বিয়ের কথা যেন এখন কেউ জানতে না পারে। ভীষণ দোটানায় পড়ে গিয়েছিলাম। এ কি রকম বিয়ে? কল্যাণ আমাকে বলেছিল যেভাবে অগ্নিসাক্ষী করে সবার বিয়ে হয়, আমাদের বিয়েও সেভাবেই হবে। আর সেটা হবে মায়ের মন্দিরে। মন্দিরের পুরোহিত মন্ত্র পড়ে আমাদের 2টি হাত এক করে দেবেন। কিন্তু কোথায় কি? কল্যাণকে প্রশ্ন করতেও বলল, খুব সাধারণভাবে কাজটা সারতে চাইলেও কিছুটা খরচ তো হতোই। এও হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে টাকাটা আর জোগাড় করে উঠতে পারলাম না। আমি তো তোমাকে হেল্প করতে চেয়েছিলাম, এখনো এতটাই পর ভাবছো আমাকে? কল্যাণ বলে, সে কি, বিয়ে করব আমি, আর সেটাও বউয়ের টাকায়? সেটা কি হয় ম্যাডাম? কেন হবে না? বিয়ে কি শুধু তুমি করছো, আমি করছি না? কপট রাগ দেখিয়ে কথাগুলো বললাম আমি। কল্যাণ বলল, আচ্ছা, তোমার রাগ কমানোর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। ঠিক আছে, তাহলে হয়ে যাক একটা হানিমুন। দেখি টাকা কড়ির কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এবারে সত্যি রাগ হলো আমার। ওকে বললাম, হানিমুন কেন? তোমার সাথে কোথাও যাব না আমি। অধমের অপরাধ। ওর বলার ভঙ্গিতে এবার হেসে ফেললাম আমি। যেতে পারি, তবে একটা শর্তে, হানিমুনের সমস্ত খরচ আমার। এত সহজে অফারটাও মেনে নেবে ভাবতে পারিনি। বাড়িতে বললাম স্কুলের বাচ্চাদের নিয়ে স্কারশনে যাচ্ছি। বেরোনোটা সহজ হয়ে গেল। গোপালপুর অন সি নির্জন সৈকত। আমার জীবনের সবচেয়ে সুন্দর 2টো দিন আর রাত ভীষণ সুন্দর করে কেটেছিল। সারাদিন ধরে কেবল ঘোরা, আর রাতে হোটেলে ফিরে ব্যালকনিতে 2টো চেয়ার নিয়ে সমুদ্রের মুখোমুখি বসে দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। কলকাতায় ফেরার আগের দিন রাতে নির্জন সৈকতে অনেকক্ষণ বসেছিলাম আমরা। ঘরে ফিরে আদরে আদরে ভরিয়ে দিয়েছিল ও আমাকে। তার মধ্যেও লক্ষ্য করেছিলাম চিন্তার গাঢ় মেঘ ঘনিয়ে রয়েছে ওর মুখে। প্রশ্ন করাতেও বলেছিল টাকাটা কোনোভাবে জোগাড় করা যাচ্ছে না। ওকে নিশ্চিন্ত করতে আমি বলেছিলাম, অত চিন্তা করছো কেন সোনা, আছি তো আমি তোমার পাশে। জানি তো তুমি আমার পাশেই আছো, কিন্তু এখানে তুমি কি করবে বলো তো ডার্লিং? তুমি কি দেবে আমাকে অতগুলো টাকা? কথা বলতে বলতে ওর হাত 2টো দস্যিপনা করে বেড়াচ্ছিল আমার শরীরের বিভিন্ন অংশে। প্রয়োজন হলে আমার সর্বস্ব দিতে পারি তোমায়। বলো না কত টাকা লাগবে? সত্যি তুমি আমাকে টাকা দেবে মহারানী? ওর বুকের মধ্যে মুখটা ডুবিয়ে দিয়ে অস্ফুটে বলেছিলাম, তোমাকে আমার অদেয় কিছুই নেই। মুহূর্তের মধ্যে আদরের মাত্রাটা ভীষণভাবে বেড়ে গিয়েছিল। নিবিড় নিষ্পেষণে পিষে ফেলতে চাইছিল ও আমাকে। অসহ্য ব্যথার মধ্যেও নিদারুণ এক পুলকানুভূতি ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল আমার সত্তাকে। বাড়ি ফিরে ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছিলাম কল্যাণকে। ওর চোখ মুখে আনন্দ উপচে পড়ছিল তখন। যাবার সময় আমাকে বলেছিল, এখন মাসখানেক তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না। ফোন তো করাই যায়। না সোনা, ফোনও নয়। চুটিয়ে প্রেম হলো, বিয়ে হলো, হানিমুনও তো হলো। এখন তো কিছুদিন ডুব মারতে দাও। কিছুদিন বাদে আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করে নেব। কিন্তু কেন? আরে টাকাটা যখন পেয়েই গেলাম, তখন কাজটা শুরু করতে হবে না? হাসতে হাসতে চলে গিয়েছিল কল্যাণ। দেখতে দেখতে 2টো মাস কেটে গেল। কল্যাণের কোনো পাত্তা নেই। ও বলেছিল নিজেই যোগাযোগ করবে আমার সঙ্গে, কিন্তু না,
বাধ্য হয়ে আমি নিজেই ফোন করলাম ওকে। ও প্রান্ত থেকে জবাব এলো, এই নম্বরটির কোনো অস্তিত্বই নেই। আমি তো অবাক। এই নম্বরেই তো কতবার ফোন করে কত কথা বলেছি আমি ওর সাথে। আবার ট্রাই করলাম, সেই একই উত্তর। বারবার চেষ্টা করেও নাগাল পেলাম না ওর। এদিকে আমার শরীরের মধ্যে প্রথম মাতৃত্বের লক্ষণ ফুটে উঠতে শুরু করেছে। আর কিছুদিন বাদে সবাই জানতে পেরে যাবে। কি করে সবার চোখে ফাঁকি দেব বুঝতে পারছি না। অসম্ভব চিন্তা হচ্ছে। বাধ্য হয়ে কল্যাণের বাড়িতে ফোন করলাম। ওর বাবা ধরলেন ফোনটা। জানতে পারলাম 1 মাস আগে কল্যাণ ফিরে গিয়েছে নিউ ইয়র্কে। ওদের সেও নিজস্ব একটা বিজনেস আছে। সম্প্রতি অনেকগুলো টাকা লোকসান হয়েছে ওর। বিজনেসটা ডুবে যেতে বসেছে। এখানে এসেছিল টাকার প্রয়োজনে। টাকা জোগাড় করে আবার ফিরে গিয়েছে। আগামী 5-6 বছরের মধ্যে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই ওর। বিস্মিত হবার শক্তিটাও তখন হারিয়ে গেছে আমার। কল্যাণের বাবার কাছ থেকে ওর বিদেশের কন্ট্যাক্ট নম্বরটা নিলাম। বাড়ির বাইরে এসে একটা পাবলিক বুথ থেকে আইএসডি কল করলাম। অনেক চেষ্টার পর পাওয়া গেল কল্যাণকে। আমার কন্ট্যাক্ট নাম্বার কোথায় পেলে? গলায় রীতিমতো ঝাঁজ কল্যাণের। তোমার বাবার কাছ থেকে। একেবারে বাবা অবধি পৌঁছে গেছো? এই, আমার সাথে যোগাযোগ করতে তোমায় বারণ করেছিলাম না? কল্যাণ শোনো, তুমি রাগ করো না। আমার বড় বিপদ জানো। আমি আসলে বাধ্য হয়েছি। নাকে কান্না ছেড়ে বলো তো কি হয়েছে? যা বলার শর্টে বলবে। কল্যাণের এরকম ভাষা আমি ভাবতেই পারছিলাম না। কোনো রকমে বললাম, আমি মা হতে চলেছি। তোমার বাচ্চার মা হতে চলেছি কল্যাণ। বেজন্মাটাকে খালাস করে এসো। ওর সোজা সাপটা উত্তর শুনে কেঁপে উঠলাম আমি। বেজন্মা? কি বলছো কল্যাণ? আমরা স্বামী স্ত্রী? হেসে উঠল। আরে, ওই বিয়ের কোনো বৈধতা আছে নাকি? ও সব ফালতু সেন্টিমেন্ট রাখো। মাথায় আগুন জ্বলে উঠল আমার। তার মানে এতদিন আমাকে নিয়ে যা করেছো নিছকই ফুর্তি সেটা? বিয়ের নাটক করে আমার শরীর নিয়েছো, আমার টাকা নিয়েছো। আমি তোমায় ছাড়বো না কল্যাণ। এই প্রতারণার উপযুক্ত শাস্তি তোমাকে আমি দেবই। এই চুপ! টাকা আমি চেয়েছি? না, তোমাকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তাই আমার সর্বস্ব তুলে দিয়েছিলাম তোমার হাতে। ঠিক আছে ঠিক আছে, টাকা যখন নিয়েছি তখন শোধও দিয়ে দেব। এখন ছেনালি রেখে যা বলছি করো, পাপটাকে খালাস করে এসো। নিঃশব্দে ফোনটা নামিয়ে রেখে বুথ থেকে বেরিয়ে এলাম। এই কল্যাণের সাথে আমার চেনা কল্যাণের কত তফাৎ। মনে মনে বললাম, ভুল করলে কল্যাণ। তোমার আমার সম্মিলিত ইচ্ছায় যাকে আমি গর্ভে ধারণ করেছি, শুধুমাত্র তোমার ইচ্ছে তাকে আমি মেরে ফেলতে পারি না। এই বাচ্চাকে আমি বড় করে তুলবই। এর কাছেই একদিন জবাবদিহি করতে হবে তোমাকে। এই প্রতারণার দায়ও স্বীকার করতে হবে। প্রতিজ্ঞা করলাম। আমার শরীরের ভেতরটা মনে হচ্ছে যেন বিরাট কোনো বিস্ফোরণে ফেটে পড়বে। এই মুহূর্তে রাস্তায় কত লোক, বিভিন্ন দিকে চলে যাচ্ছে ওরা। আমার জীবনের একটা দিকের রাস্তা বিশ্রীভাবে ধস নেমে বন্ধ হয়ে গেল। আমাকে দেখে কেউ বুঝতেই পারছে না তা। এখন আমাকে আবার নতুন কোনো রাস্তা খুঁজে নিয়ে চলতে হবে। বাড়ি ফিরে ড্রয়িং রুমের একটা সোফায় বসে পড়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে সর্বপ্রথম মায়ের মুখটাই চোখে পড়ল। ভীষণ গম্ভীর সেই মুখ। রাতুলও রয়েছে সামনে। বাচ্চাটা কার? কঠিন স্বরে প্রশ্ন করলেন মা। চমকে উঠে তাকালাম মায়ের দিকে। আমার অনুচ্চারিত প্রশ্নটা বুঝতে দেরি হলো না মায়ের। বললেন, ডাক্তার ব্যানার্জিকে কল দেওয়া হয়েছিল। ছি ছি, বাইরে মুখ দেখাবার আর কোনো উপায় রইল না। ভাবতেও লজ্জা করে, তুই আমার প্রথম সন্তান, বড় আদরের একমাত্র মেয়ে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন তাহলে যে কি করতেন কে জানে। যাই হোক, কালই আমার সাথে ডাক্তার ব্যানার্জির নার্সিংহোমে যাবি। ও বাচ্চা রাখা যাবে না। কাঁদতে কাঁদতে বললাম, না মা, আমি রাখতে পারবো না তোমার কথা। আমি এই বাচ্চার জন্ম দিতে চাই। তাহলে বল,
এই বাচ্চার বাবাকে? মায়ের এত কঠিন মুখ আগে কখনো দেখিনি আমি। অকপটে সবকিছু স্বীকার করলাম। মা স্তম্ভিত, বাঘের মতো পায়চারি করছিল রাতুল। বলল, ঠিকই বলেছে কল্যাণ, তোদের বিয়ের কোনো প্রমাণই তো নেই। জেনে বুঝে খুব ভালো রকমভাবে ফাঁসিয়েছে তোকে। প্রমাণ করার তো কোনো প্রয়োজন নেই। আমার বাচ্চাকে আমি একাই মানুষ করতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। হোলি ভার্জিন হতে চান উনি? একটা ফেরেববাজ জোচ্চারের বাচ্চার জন্ম হবে এই বাড়িতে? বিদ্রুপ ঝরে পড়ছিল রাতুলের গলায়। অ্যাবর্শন করার জন্য প্রেশার ক্রিয়েট শুরু হলো আমার ওপর। অত্যধিক মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লাম। সেদিন হঠাৎ রাতুল বিছানায় আমার পাশে এসে বসল। কতদিন বাদে দিদি বলে সম্বোধন করলো আমাকে। চোখে জল এসে গেল আমার। কেন এভাবে নিজের সর্বনাশ করছিস বলতো? কাল একবার আমার সঙ্গে ডাক্তার ব্যানার্জি নার্সিংহোমে চল, একটা থরো চেক আপ করিয়ে নি। বেদনায় কুঁকড়ে গেল আমার মনটা। বললাম, আমার অমতে আমার সম্পর্কে কোনো ডিসিশন তোমরা নিতে পারবে না। বেশ তো, বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে তো, তাতে মত আছে তো তোর? আর সেই কারণে ডাক্তার দেখানোর তো দরকার। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না তখন। কি বলছিস রাতুল? ঠিকই বলছি। তুই অসুস্থ থাকলে তোর বেবিও সুস্থ থাকবে না। অনেক রকম টেস্ট করতে হবে। কাল সকালে আমার সাথে চল, নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে দিই। 2 দিন হয়তো থাকতে হতে পারে। কেন? নার্সিংহোমে 2 দিন থাকতে হবে কেন? প্রশ্ন করলাম আমি। আগের দিন ডাক্তার ব্যানার্জি বলছিলেন, তোর শারীরিক গঠনে এমন কিছু জটিলতা আছে যা তোর বেবির জন্য একেবারেই হেলদি নয়। যে কোনো মুহূর্তে মিসক্যারেজ হতে পারে। শক্ত হাতে এই সমস্যার মোকাবিলা করতে হবে। মনে মনে ধন্যবাদ দিলাম ঈশ্বরকে। আমার নিজের ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে আর কিসের ভয়? তীব্র ব্যথার মধ্যে দিয়ে জ্ঞান ফিরে এলো আমার। প্রথমটায় কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আস্তে আস্তে দৃষ্টি স্বচ্ছ হয়ে এলো। এবার বুঝতে পারলাম নার্সিংহোমের বেডে শুয়ে আছি। কি হয়েছিল আমার? এখানে আসার পর একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আমায়। তারপর আর কিছু মনে নেই। আমাকে উঠে বসতে দেখে একজন সিস্টার এগিয়ে এলো। আপনি এখন একটু সুস্থ বোধ করছেন তো? ঘাড় নেড়ে জবাব দিলাম, হ্যাঁ। আজ রাতেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। আচ্ছা, কি হয়েছিল আমার? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল সিস্টার। আবার প্রশ্ন করলাম আমি। আমার যে টেস্টগুলো করার কথা ছিল সেগুলো সব হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সিস্টার। রাতে বাড়ি ফেরার সময় রাতুলকে জিজ্ঞেস করলাম, ভাই, আমার কি হয়েছে বলতো? ওরা কেউ আমার কথার জবাব দিচ্ছিল না কেন? রাতুলও আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। এবারে খটকা লাগলো আমার। জ্ঞান ফেরার পর থেকেই মনে হচ্ছিল কি যেন একটা নেই। কেমন খালি খালি লাগছিল ভেতরটা। আর এরাও কেমন যেন এড়িয়ে যাচ্ছে আমাকে। তবে কি না, নিশ্চয়ই ভুল ভাবছি আমি। আমার ভাই এত খারাপ হতে পারে না। ভুলটা ভাঙলো বাড়ি ফেরার পর। মাকে জড়িয়ে ধরে প্রশ্ন করলাম, আমার কি হয়েছে তুমি জানো মা? ওরা কেউ আমাকে কিছু বলছে না। আমার শরীরটাও যেন কেমন লাগছে। এখনো বুঝতে পারলি না হতভাগী, তোর বাচ্চাটা যে আর নেই। চমকে উঠলাম। মায়ের মুখের দিকে তাকালাম। চোখ ভর্তি জল মায়ের। মা কাঁদছে। গর্জন করে উঠল রাতুল, ও না হয় নির্লজ্জ বেহায়া, তাই বলে তুমি চাওনি ওই পাপটাকে অঙ্কুরের বিনাশ করতে? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু এইভাবে মিথ্যে বলে ওকে ঠকিয়ে নয়। কান্না ভেজা গলা মায়ের। আমার চোখের জল কখন শুকিয়ে গিয়েছে। আবার বিশ্বাস করে ঠকলাম আমি। মাকে ছেড়ে উঠে দাঁড়ালাম এবার। শান্ত স্বরে রাতুলকে বললাম, এতটাই ঘৃণা করিস আমাকে? একবারও ভাবলি না এতে আমার কি অবস্থা হতে পারে? রাতুল চুপ। এখন আমি কি করব বলতো? রিভেঞ্জ নেব? সেটা কি সম্ভব? তুই তো আমার নিজের ভাই। কল্যাণের কাছে প্রতিজ্ঞা করেছিলাম ওই বাচ্চাকে আমি বড় করে তুলব। বড় হয়ে সে তার মায়ের অপমানের যোগ্য জবাব দেবে। হলো না, কিছুই পারলাম না আমি। ও তো ভূমিষ্ঠ হবার আগেই শেষ হয়ে গেল।
এবার খুশি তো? এতক্ষণ বাদে ভীষণ কান্না পেল আমার। অঝরে কাঁদতে লাগলাম আমি। নিজেকে আবার কাজের মধ্যে ডুবিয়ে দিলাম। সব কিছু ভুলে থাকার এটাই একমাত্র উপায়। শুরু হলো নির্দিষ্ট নিয়মের মধ্যে ধরা বাঁধা জীবন। মায়ের শরীরটা কিছুদিন ধরেই বেশ খারাপ যাচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি মা চলে যাবে ভাবতে পারিনি। সেদিন স্কুল যাবার সময় মাকে শেষবার দেখেছি। খবর পেয়ে স্কুল থেকে বাড়ি এলাম যখন, তখন সব শেষ। মা মারা যাওয়াতে কার কি ক্ষতি হলো জানি না, তবে আমার অবস্থানটা এই বাড়িতে বিশ্রীভাবে বদলে গেল। মা মারা যাবার দিন 15 পর একদিন রাতে 2 ভাই হঠাৎ আমার ঘরে এসে হাজির। এখন ব্যস্ত আছিস? কিন্নর প্রশ্ন করল। হ্যাঁ, পরীক্ষার খাতা দেখছি, কালকে জমা দিতে হবে। আসলে আমাদের একটু দরকার ছিল তোর সঙ্গে। একটু অবাক হলাম। যারা পারতপক্ষে আমার মুখোমুখি হতে চায় না, তাদের আবার আমার সঙ্গে কিসের দরকার? মুখে কিছু না বলে খাতা পেন রেখে ওদের দিকে ফিরলাম। কিন্নর বলল, দেখ, দাদা বিয়ে করছে, বউ আসবে বাড়িতে, তাকে তো যে কোনো ঘরে থাকতে দেওয়া যায় না। আসলে তোর ঘর দুটোই বাড়ির সবচাইতে ভালো ঘর। নিচের তলার যে কোনো ঘর তুই নিতে পারিস। কেন? ওপরে তো আরও ঘর রয়েছে, আর সেগুলো এই ঘরের থেকে কোনো অংশে খারাপ নয়। এবারে রাতুল বলল, আসলে বছর কয়েক পর কিন্নরও বিয়ে করবে। আমরা 2 ভাই ওপরে একসাথে পাশাপাশি থাকবো ভেবেছি। যতদূর মনে হচ্ছে আমার বিয়ে না হওয়া পর্যন্ত এই 2টো ঘর আমি ব্যবহার করতে পারবো। বাবার উইলে এরকমই কিছু আছে, তাই না? কাটা কাটা স্বরে রাতুল বলল, দেখ, কিছু মনে করিস না। তোর জীবনে যেসব ঘটনা ঘটে গিয়েছে, তারপর আর কি তোর বিয়ে হবে? তুই কি মনে করিস? কেউ যেন সপাটে একটা চড় মারল আমার গালে। খুব তাড়াতাড়ি সামলে নিলাম নিজেকে। এ ধরনের কথা রাতুল ছাড়া আর কে বলতে পারে? মুখে বললাম, শুধু ঘর কেন, পুরো বাড়িটাই ছেড়ে দিচ্ছি। নিজের একটা বাসস্থান খুঁজে নিতে একটু তো সময় লাগবে, চলে যাব, চিন্তা করিস না। ছোট একটা ফ্ল্যাট খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। 3 মাসের মাথায় বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠে এলাম। এই ভালো হলো। ওদের বিরুদ্ধে কিছু করা আমার শোভা পায় না। ওরা যে আমার ছোট ভাই। আমার বাবা মা যে বলতেন বড়দের একটু স্যাক্রিফাইস করতেই হয়। আমি না হয় তাই করে গেলাম, কিন্তু খুশি হতে পারলাম কই? এত বুক চাপা কষ্ট কেন আমার? যত স্যাক্রিফাইস কি আমাকেই করতে হয়? হে ভগবান! বাড়ির পরিবেশ যেরকমই হোক না কেন, আমার স্কুলের পরিবেশ ছিল একেবারেই অন্যরকম। আমার স্টুডেন্টরা প্রকাশ্যে বলতো, গান্ধর্বীদি না এলে ক্লাস করতেই ভালো লাগে না। সহকর্মীরাও খুবই পছন্দ করত আমাকে। কিছুদিন ধরেই দেখছিলাম কোথায় যেন একটা গোলমাল ঘটে যাচ্ছে। সহকর্মীরা ঠিক যেন আগের মতো নেই। আমাকে যেন এড়িয়ে চলতে চাইছে সবাই। কিন্তু কেন? কেউ কি কিছু জানতে পেরেছে? সহকর্মীদের মধ্যে আমার সবচাইতে অন্তরঙ্গ ছিল জয়াদি। বিশ্বাস করে আমার ভালো মন্দ সবকিছু শেয়ার করেছি ওর সঙ্গে। তাহলে কি জয়াদি কারোকে কিছু বলেছে? সেটাই সম্ভব, কারণ আর কেউ তো কিছুই জানে না। একা একা নিজের মনেই থাকতে শুরু করলাম। নির্দিষ্ট সময়ে শুধু নিজের কাজটুকু করে যেতাম। কিছুদিন ধরে নোটিশ করছিলাম আমার স্বভাবটা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা রুক্ষতা গ্রাস করে ফেলছে আমার সত্তাকে। আর কাজের জায়গায় অজস্র ভুল। সেই ভুল কিন্তু আমার চোখে কিছুতেই ধরা পড়ছে না। সেদিন একটা বিশ্রী ঘটনা ঘটে গেল আমাকে নিয়ে। সেদিন ক্লাস 10-এর প্রথম পিরিয়ডটা আমারই ছিল। নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ড করলাম ক্লাসটা। 2nd পিরিয়ড অফ ছিল আমার। তারপর আবার 3rd পিরিয়ডে 12-এর হিস্ট্রি ক্লাস। স্টাফ রুমে বসে একটা বই পড়ছিলাম। তখন 2nd পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, টেরই পাইনি। নিবিষ্ট চিত্তে তখনও বই পড়েই চলেছি। হেডমিস্ট্রেস পুরবিধির কথায় বই থেকে মুখ তুলে তাকালাম। আপনার এখন 12-এর ক্লাস রয়েছে না গান্ধর্বী? সপাটে বলে দিলাম, কই না। পুরবিধি বিরক্ত। না মানে? আপনি নিশ্চয়ই ভুলে যাচ্ছেন। রুটিনটা একবার দেখুন। রুটিন আমার মুখস্থ। আর কিছু না বলে রুটিনটা আমার সামনে ফেলে দিলেন পুরবিধি। আমি বেমালুম বলে বসলাম, ওই রুটিনে ভুল আছে। রাগে অগ্নিশর্মা পুরবিধি। এবারে বেশ রুক্ষ স্বরে বললেন, বেশ তো,
বের করুন আপনার রুটিন, দেখি সেটা কেমন ঠিক আছে। নিজের রুটিন বের করে দেখতে গিয়ে আমি নিজেই বোকা বনে গেলাম। এরকম ছোটোখাটো নানা ঘটনা আমার চাকরি জীবনটাকেও আস্তে আস্তে বিষিয়ে দিচ্ছিল। এরপরের ঘটনাটাই সবচেয়ে মারাত্মক, যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ক্লাস 11 সেকেন্ড পিরিয়ড চলছে, ফার্স্ট টার্মিনাল পরীক্ষার খাতা দেখাচ্ছিলাম আমি। হঠাৎ এক ছাত্রী অভিযোগ করলো, দিদিমণি আমার খাতার প্রথম দুটো পৃষ্ঠা দেখেননি আপনি। দেখেনি মানে? নিয়ে এসো তোমার খাতা। খাতা নিয়ে এলো মেয়েটি। দেখলাম 20 নম্বরের শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া রয়েছে একদম ঠিকঠাক। এখানে নম্বর দেওয়া থাকলে 20টা নম্বর বেড়ে যেত ওর। আমি বললাম, এগুলো আগে লেখা ছিল না। কেঁদে ফেললো মেয়েটি। যথারীতি এটা নিয়ে জল অনেক দূর গড়ালো। আমিও আমার দোষ স্বীকার করলাম না। ম্যানেজিং কমিটিতে কথা উঠল, জরুরি মিটিং ডাকা হলো। আমারও ডাক পড়ল সেখানে। অবাক হয়ে দেখলাম সবার অভিযোগের তীর আমার দিকে। যারা এককালে আমায় এত পছন্দ করত, আজ তারাই আঙুল তুলেছেন সরবে। দিশাহারা হয়ে পড়ছিলাম। আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। আর সহ্য করতে পারলাম না। সর্বসমক্ষে একটা পেন্সিল কাটা ছুরি দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেললাম। এত অতর্কিতে ঘটনাটা ঘটিয়েছিলাম, কেউ বাধা দেবার সুযোগটুকুও পায়নি। এরপর কলকাতা মেডিকেল কলেজ, সেখান থেকে আবার এই মেন্টাল হোম, তারপর অজানা ভবিষ্যৎ। 3 ঘন্টা প্রায় শেষ। ব্ল্যাকি সিস্টার সামনে এসে দাঁড়ালো। ডাক্তারবাবু ডাকছেন আপনাকে। পায়ে পায়ে ডাক্তার সেনের চেম্বারে গিয়ে ঢুকলাম। মিস চ্যাটার্জি, কলকাতা থেকে কেউ তো আপনাকে নিতে এলো না, এখন কি করবেন আপনি? এখানে তো আর আপনাকে রাখা যাবে না। আমি চুপ করেই রইলাম। কি বলবো ঠিক বুঝতে পারছি না। কলকাতায় ফিরতে গেলেও তো কিছু পাথেয় দরকার। ডাক্তার সেন বললেন, আমার মনে হয় আপনি কলকাতায় ফিরে যান। আর একটা সুখবর আছে আপনার জন্য। টেবিলের ওপর থেকে একটা মোটা খাম তুলে নিয়ে আমার হাতে দিলেন ডাক্তার সেন। খুলে দেখুন। সন্তর্পণে খুলে দেখলাম খামটা। একটা বই, বাঁধানো মলাটের ওপর নামটা জলজল করছে, ব্রাত্য। লেখকের নামটা দেখে চমকে উঠলাম, গান্ধর্বী চ্যাটার্জি। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল এই বইয়ের লেখিকা আমি। ডাক্তার সেন হাসছেন। কি অবাক হচ্ছেন তো? ওর মধ্যে আরেকটা খামে কিছু টাকা আছে, আপনার রয়্যালটি। এই বই এখন কলকাতায় খুব নাম করেছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, আমি অকর্মণ্য নই, আমি প্রমাণ করতে পেরেছি নিজেকে। আমার বুকের ভেতর জমে থাকা সমস্ত বরফগুলো গলে গিয়ে চোখের জল হয়ে ঝরে পড়তে লাগলো। ডাক্তার সেন আবার বললেন, যান গান্ধর্বী, ফিরে যান কলকাতায়, নতুন পরিচয়ে বাঁচুন এবার। লেখাটা যেন ছাড়বেন না। নিশ্চয়ই ফিরতে আমাকে হবেই। আমি ফিরব। সবার মাঝে দাঁড়িয়ে জোর গলায় বলবো, আমি তোমাদেরই লোক, আমি নই ব্রাত্য, তোমাদেরই মাঝে আছি, তোমাদেরই থাকবো। এ যে চিরসত্য, আমাকে যে পারতেই হবে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।